অনেকে আপনারা বলতেছেন ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়া নাকি আর বাংলাদেশিদের ভিসা দিবে না। অনেকে আবার আপনারা বলতেছেন জাগরিবের পারমিট বন্ধ, জাগরিব থেকে আর নতুন করে কোনো পারমিট উঠবে না, 2025 সালে ক্রোয়েশিয়া ভিসা দিবে না, বাংলাদেশিদেরকে ব্যান করে দিয়েছে। অনেকে আবার আপনারা চিন্তা ভাবনা করতেছেন আপনারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন কিনা, বা নেপালে যেতে হবে কিনা, বা ইন্ডিয়া যেতে হবে কিনা। অনেকে আবার পারমিটের যে জটিলতা, সেই জটিলতায় ভুগতেছেন। আপনারা অনেকদিন থেকে আবেদন করতেছেন বাট কোনো পারমিট পাচ্ছেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ক্রোয়েশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। বেসিক্যালি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব বর্তমানে বাংলাদেশে যে রিমার্স গুলো চলতেছে, 2025 সালে ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করে দিবে। আবার অনেকে বলতেছেন জাগরিবের পারমিট বন্ধ হয়ে গেছে। অনেকে আপনারা বলতেছেন 2025 সালে ভিসা রেশিও ভালো থাকবে না। বিভিন্ন ধরনের রিমার্স বাংলাদেশে ছড়াচ্ছে, এবং সেই সাথে একদল প্রতারক চক্র আপনাদেরকে বিভিন্নভাবে প্রতারিত করার চেষ্টা করতেছে। মোড়ক বানিয়ে সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে বলতেছে কোনো প্রকার ইন্টারভিউ লাগবে না, ইন্টারভিউ ছাড়া ভিসা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। বাংলাদেশের সেই সার্বিক পরিস্থিতি, যে অবস্থাটা চলতেছে ক্রোয়েশিয়া, সেটা নিয়ে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটি চাপ দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক বাংলাদেশে যে রিমার্সটা চলতেছে 2025 সালে ক্রোয়েশিয়া আপনাদেরকে ভিসা দিবে না, এই বিষয়ে কিছু কথা বলি। অনেকে তো এমন ভাবে বলতেছেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে ভাইয়া, বিষয়টা এরকম না। ওই বাংলা একটা প্রবাদ বলে না, যে গরিবের কথা বাসি হলে ফলে। আমি আমার গত ভিডিওতে, বিগত প্রত্যেকটা ভিডিওতে এবং গত বছর আমি আপনাদেরকে সবসময় একটা জিনিস মানে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে দেখেন, 2025 সালে ক্রোয়েশিয়া নতুন নিয়ম অ্যাপ্লাই করতেছে, যার জন্য দেখা যাচ্ছে সাপ্লাই কোম্পানি, থার্ড পার্টি কোম্পানি, যে সকল নামে বেনামে যে কোম্পানিগুলো রয়েছে, এদের পারমিট এবং এদের যে ভিসা প্রাপ্তি, এই সবকিছু রিডিউস করে দিবে এবং কমিয়ে দিবে। সেই জিনিসটার ধারাবাহিকতায় এখন যে সকল এজেন্সি বাংলাদেশ থেকে আপনাদেরকে বলতেছে যে 2025 সালে ভিসা বন্ধ করে দিচ্ছে, ক্রোয়েশিয়া ভিসা হবে না, ঠিক এই জিনিসটাকে তারা বুঝতে পারতেছে এবং উপলব্ধি করতে পেরে আপনাদেরকে এরকম একটা কথা বলতেছে। ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করবে না, ভিসা তাদের জন্য বন্ধ হতে যাচ্ছে যে সকল এজেন্সি আগে যে সকল সাপ্লায়ার কোম্পানির পারমিট নিয়ে আপনাদেরকে ভিসা দিয়ে ক্রোয়েশিয়া পাঠাতো, তাদের জন্য। আশা করি জিনিসটা ক্লিয়ার। যদি না বুঝে থাকেন, বিস্তারিত বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, আগে বেসিক্যালি দেখা যাচ্ছে যে নামে বেনামে বিভিন্ন প্রকার কন্ট্রাকচুয়াল কাজ হতো। দেখা যাচ্ছে যে কোনো একটা কোম্পানি সে 2 জন বা 3 জন কর্মী হায়ার করবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ট্যাক্স, ভ্যাট, এভরিথিং কোনো কিছু ক্লিয়ার ছিল না। সেই ধারাবাহিকতায় সে আগে লুক নিতে পারতো, বাট এখন আর সেই জিনিসটা হবে না। যার জন্য বাংলাদেশের একদম অথেন্টিক এজেন্সি ছাড়া, আর এখন একদম একদম অথেন্টিক যে সকল কোম্পানি অ্যাকচুয়ালি লুক নিতে চাচ্ছে, তারা ছাড়া পারমিটও বের হবে না, ভিসাও হবে না। সেক্ষেত্রে এখন বাংলাদেশের এজেন্সিগুলো আপনাদেরকে ট্রান করতেছে যে আপনারা ক্রোয়েশিয়া থেকে অন্য একটা দেশের জন্য আবেদন করেন, যাতে আপনাকে তারা প্রতারিত করতে পারে। না ভাইয়া, ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ না। আপনি যদি ক্রোয়েশিয়া আসতে চান, ভালো একটা অথেন্টিক মাধ্যম দিয়ে, একটা এজেন্সি বা থার্ড পার্টি মাধ্যম যারা আপনাদের পরিচিত, সেই সকল লোক দিয়ে আবেদন করেন, ইনশাল্লাহ আপনি ক্রোয়েশিয়া আসতে পারবেন। ক্রোয়েশিয়া প্রচুর পরিমাণ কাজের চাহিদা রয়েছে। সেক্ষেত্রে বেসিক্যালি আমি বলবো যে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে, সেই কাজগুলোর উপর একটা মানে দক্ষতা নিয়ে আপনার আসার চেষ্টা করবেন, এটা আপনার জন্য ভালো হবে। তো চলুন এবার কথা বলা যাক জাগরিবের পারমিট দিচ্ছে না, জাগরিবের পারমিট বন্ধ, এ বিষয়ে কিছু কথা বলি। জাগরিবের পারমিট বন্ধ না, জাগরিবে হচ্ছে মেন সিটি, এখানে আপনাদের পারমিট উঠতে একটু সময় লাগে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার এজেন্সি যারা আবেদন করে আপনার জন্য জাগরিব থেকে, এখন মানে অন্যান্য যে শহরগুলো আপনারা সবাই জানেন, বাংলাদেশের প্রেক্ষাপট আপনি যদি চিন্তা করেন, বাংলাদেশের মফস্বল এলাকা বা গ্রামগঞ্জে যেরকম আপনি প্রতারক বা যেরকম কাজের অপরচুনিটি, যেরকম সোর্স আপনারা দেখবেন, তার থেকে হাজার গুণ বেশি দেখবেন আপনি ঢাকাতে। আপনি ঢাকাতে বিভিন্ন প্রকার কাজের অপরচুনিটি পাবেন, বিভিন্ন কাজের মানে ক্ষেত্র খোলা পাবেন, বাট সেটা কিন্তু আপনি গ্রামগঞ্জে পাবেন না। সেই ক্ষেত্রে জাগরিবে দেখা যাচ্ছে অনেক সাপ্লায়ার কোম্পানি এখনো চেষ্টা করতেছে আপনার তাদের পারমিট বের করে কর্মী আনার জন্য, এবং সেখানে অনেক কাজের অপরচুনিটি রয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেই সকল এজেন্সিগুলা এই সকল আপনার সাপ্লায়ার কোম্পানিকে টার্গেট করে আপনার আবেদন করতেছে। দেখা যাচ্ছে পারমিটটা সময় সাপেক্ষ। জাগরিবের জন্য দেখা যাচ্ছে আপনার যেই দিন থেকে আপনার অনলাইন স্লিপ আপনাকে দিবে, সেই দিন থেকে আপনি 6 মাস কাউন্ট করবেন। যদি 6 মাসের ভিতরে আপনার পারমিট না আসে, তো আবার নতুন করে আবেদন করতে হয়। সেইখানেই হচ্ছে মূল প্রবলেম। দেখা যাচ্ছে কোনো একটা সাপ্লায়ার কোম্পানি একটা পারমিটের জন্য আবেদন করতেছে, 6 মাসের ভিতরে তাদের কোনো পারমিট আসতেছে না। সেই পরিপ্রেক্ষিতে তারা আবার নতুন করে আবেদন করতেছে। এইখানে যে খরচটা তাদের বেড়ে যাচ্ছে, এবং 2025 সালের যে নতুন নিয়ম, সেই অনুসারে তাদের পারমিট প্রাপ্তির হারটা আপনার একটা শঙ্কার ভিতরে রয়েছে। 50-50 চান্স, বের হতেও পারে, নাও পারে। আর যদিও বের হয়, দেখা যাচ্ছে ভিসা হওয়ার ক্ষেত্রে প্রবলেম হবে, রিজেক্ট হয়ে যাবে। সেই জিনিসটাকে কেন্দ্র করে এখন আপনাদেরকে ট্রান করতেছে যে জাগরিবের পারমিট বের হচ্ছে না, যাতে আপনার এজেন্সির কোনো ডাবল খরচ না হয়।
আবার একদল এজেন্সি তো বলতেছে যে 2025 সালে ক্রোয়েশিয়া লোকই নিবে না। সো এই সকল ভ্রান্ত ধারণা এবং রিউমার্স এইগুলো থেকে দূরে থাকবেন। আপনি যদি ক্রোয়েশিয়াতে আসতে চান, সবার ফার্স্ট অফ অল আপনি একটা ভালো এজেন্সি খুঁজে বের করার চেষ্টা করবেন। তারপরে তাদের যে বিগত দিনের হিস্ট্রিগুলো রয়েছে, তারা আসলে কতজন লোক ক্রোয়েশিয়া পাঠিয়েছে, তারা কেমন ট্রাস্টেবল, সেই সকল জিনিস খুঁটিনাটি জানার চেষ্টা করবেন। সবকিছু জেনে বুঝে তারপরে আপনি আবেদন করবেন, তাহলে আপনি প্রতারিত হবেন না। আশা করি যে দুইটা বিষয় বাংলাদেশে এখন চলতেছে, যে রিউমার্সটা ক্রোয়েশিয়া ভিসা দিবে না, জাগরিবের পারমিট বন্ধ, এই দুইটা জিনিস আপনারা ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে বাংলাদেশের যে এজেন্সিগুলো মোড়ক লাগিয়ে আপনাদেরকে বলতেছে ইন্টারভিউ ছাড়া ভিসা হবে, এ বিষয়ে কিছু কথা বলি। এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন এবার কথা বলা যাক বাংলাদেশে যে রিউমার্সটা চলতেছে সে বিষয়ে। ভাইয়া, বাংলাদেশ থেকে যদি তারা লোকই না নেয়, বাংলাদেশ থেকে যদি তারা কর্মী না নেয়, তো তাহলে কেন তারা বাংলাদেশ থেকে আপনার ভিসাল সকল কার্যক্রম করার যে একটা সিস্টেম বা একটা ওয়ে তারা চালু করলো? এই জিনিসটাকে একবারও আপনারা নিজেকে প্রশ্ন করেন না? যদি তারা বাংলাদেশ থেকে লোকই না নেয়, তাহলে কেন বাংলাদেশে এরকম একটা পরিষেবা চালু করে দিল ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে ভিসার কার্যক্রম করতে পারবেন? আর যে সকল এজেন্সি মোড়ক লাগিয়ে বলতেছে বিনা ইন্টারভিউ আপনাকে 2 মাসে ক্রোয়েশিয়া পাঠিয়ে দিব, বিভিন্ন ধরনের যে পত্রপত্রিকা বা বিভিন্ন ধরনের ইউটিউব, বিভিন্ন ধরনের ফেসবুকে যে স্ক্রলিং করলে দেখা যাচ্ছে যে বিজ্ঞাপনগুলা, সেটা হচ্ছে 1 নাম্বার রিউমার্স। আপনার বুঝতে হবে, আপনার বোঝার চেষ্টা করতে হবে। ভাই, এটা 2025 সাল, 2025 সালেও এসে যদি আপনার এই সিম্পল জিনিসগুলো না বুঝেন, তো তাহলে এর থেকে বড় দুঃখ আর কোনো কিছু হতে পারে না। প্রত্যেকটা ভিডিওতে আমি চেষ্টা করি আপনাদেরকে সতর্ক করার। আপনি ক্রোয়েশিয়া আসবেন, আপনার ফাইলগুলো আপনি কোথায় সাবমিশন করতেছেন? এম্বাসিতে না ভিএফএস গ্লোবালে? প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখলাম। ইনশাল্লাহ আশা করি সবাই আমাকে উত্তরটা কমেন্টসে দিবেন। তো আপনি যদি ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনি সকল কার্যক্রম করে থাকেন, তো তাহলে ভিএফএস গ্লোবাল তো কখনোই আপনাকে কোনো ইন্টারভিউ নেবে না, ইন্টারভিউ নেবে এম্বাসি। সেক্ষেত্রে আপনার সব ডকুমেন্টস, সব এভরিথিং আপনি ভিএফএস গ্লোবালে জমা দিচ্ছেন, সেই ভিএফএস গ্লোবাল সেগুলো এম্বাসিতে পাঠাচ্ছে। সব কার্যক্রম শেষ হয়ে আসলে আবার এম্বাসি ভিএফএস গ্লোবালকে ফেরত দিচ্ছে, ভিএফএস গ্লোবাল আবার আপনাদেরকে ফেরত দিচ্ছে। তাহলে এখানে ইন্টারভিউর প্রশ্নটা আসতেছে কোথা থেকে? ইন্টারভিউ হবে না, এই জিনিসটা শোনার পরে আপনারা মানে তাড়াহুড়ো করে একদম আশপাশ কোনো কিছু চিন্তা ভাবনা না করে আপনারা মানে ঝাঁপিয়ে পড়বেন, ক্রোয়েশিয়ার জন্য আবেদন করে ফেলবেন। ভাই, এটা নিছক কি একটা জাস্ট মানে বাক্য সুলভ, আমি বলবো যে আপনাদেরকে ধোঁকা দেওয়ার একটা নতুন পায়তারা চলতেছে আপনাদেরকে ধোঁকা দেওয়ার। এটা একটা নতুন ফন্দি, যে জিনিসটা আপনারা বুঝতেছেন না। সো এই সকল বিষয়ে আমি বলবো যে যে সকল এজেন্সি এরকম চাটুকদার বিজ্ঞাপন দেয় তাদের থেকে দূরে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে, ইন্টারভিউ হতে পারে, যদি আপনার কোম্পানি ইন্টারভিউ নেয় সেটা আপনার আগে ইন্টারভিউ নিবে। ফর এক্সাম্পল, আপনার কন্ট্যাক্ট লেটার আসার সময়। সো ভিএফএস গ্লোবাল বা এম্বাসি আপনাদের কোনো ইন্টারভিউ নেবে না। সো এই জিনিসটা আশা করি আপনারা ক্লিয়ার। যদি কোম্পানির একান্ত আপনার কাছে কোনো কিছু জানার থেকে থাকে, সেটা ভিডিও কলে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, একটা ভিডিও ক্লিপ পাঠিয়ে হোক, সেই সকল উপায়ে আপনাদেরকে আগেই তারা কনফার্ম করবে এবং ইন্টারভিউ নেবে। তারপরে আপনাদের পারমিট ইস্যু হবে, তারপরে আপনাদের এম্বাসি ফেস করবেন, ভিএফএস গ্লোবাল ফেস করে আপনারা ক্রোয়েশিয়াতে আসবেন। সো এই রিউমার্স থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তো চলুন এবার কথা বলা যাক, যে সকল ভাইয়ারা বলতেছেন ভাইয়া আমার 3 মাস হয়ে গেল, আমার 4 মাস হয়ে গেল, আমার 5 মাস হয়ে গেল, আমার পারমিট আসতেছে না, সে বিষয়ে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল আমি বলবো, আপনি এখনো জানেন না যে আপনার এজেন্সি আপনার জন্য আবেদনটা করছে কিনা। আমি একটা জিনিস বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে আপনি যখন পারমিটের জন্য আবেদন করবেন, ক্রোয়েশিয়ার যে থানা বা যেই সিটিতে আপনি আবেদন করতেছেন, সেই সিটির আন্ডারে যে থানা রয়েছে, সেইখান থেকে একটা অনলাইন স্লিপ বের হবে। যখন আপনার সাবমিশন হবে, একটা অনলাইন স্লিপ বের হবে। সেই স্লিপের ডেট থেকে শুরু করে আপনারা 6 মাস কাউন্ট করবেন। যদি কোনো এজেন্সি আপনাকে সেই স্লিপটাই না দেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনার এজেন্সিটা আপনার পারমিটের জন্য আবেদন করছে কি করে নাই? তো আমি কিভাবে আপনাকে বলবো যে ভাইয়া আপনার পারমিট 1 মাস পরে আসবে, আপনারটা 2 মাস পরে আসবে? আপনি যদি স্লিপ দেখাতে পারেন, সেই স্লিপ বের হওয়ার 6 মাসের ভিতরে আপনার পারমিট আসার কথা। যদি 6 মাসের ভিতরে না আসে, তো তাহলে আবার নতুন করে আবেদন করতে হবে। এখন যে সকল এজেন্সি আপনাদেরকে এই স্লিপটাই দেয়নি, সেই স্লিপটা ছাড়া আপনি কিভাবে বুঝতেছেন যে আপনার এজেন্সি আপনার জন্য পারমিটে আবেদন করছে? বা আমি কিভাবে আপনাদেরকে বলবো? আপনার পারমিট আসার সময়টা যদি আমার বুঝতে হয় বা আপনার বুঝতে হয়, তাহলে অবশ্যই সেই অনলাইন স্লিপটা আপনার লাগবে, যে জিনিসটা অত্যন্ত জরুরি। সেটা আপনার এজেন্সি যদি আপনাকে না দেয়, আপনি আপনার এজেন্সির কাছে চান যে আপনি যে আমার আবেদনটা করছেন, আবেদনের স্লিপটা আমাকে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আবেদন করছেন। আশা করি এই জিনিসটাও ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক যে আপনি কিভাবে লেনদেন করবেন আপনার এজেন্সির সঙ্গে। 2025 সালে যেহেতু আপনি বাংলাদেশ থেকে ভিসার সকল কার্যক্রম করতে পারবেন, সেক্ষেত্রে লেনদেনের যে বিষয়টা, সেটাতে আপনার সতর্ক হওয়া দরকার। সে ব্যাপারে আমি বলবো যে পারমিট আসলে
আপনি কিছু টাকা লেনদেন করতে পারেন, ফর এক্সাম্পল 50,000 বা 1 লাখ টাকা। দেন বাদ বাকি সব টাকা আপনি নিজে ভিএফএস গ্লোবাল ফেস করবেন, আপনি ভিসা নিবেন, তারপরে আপনি লেনদেন করবেন। তাহলে আপনি প্রতারিত হবেন না। অনেকে আমাকে বলেন যে ভাই আমার এই পারমিটটা চেক করে দেন। ক্রোয়েশিয়ার যদি ফেক পারমিট আপনাকে দেয়, তো এম্বাসি আপনাকে জানিয়ে দিবে, আই মিন ভিএফএস গ্লোবাল আপনাকে জানিয়ে দিবে যখন আপনার রিজেকশনের কারণগুলো থাকবে। সো এই ব্যাপারে আপনার পারমিট ফেক বা আপনার পারমিট রিয়েল এগুলো নিয়ে এতটা সন্তুষ্ট বা ভীত হওয়ার কোনো কিছুই নেই। জাস্ট আপনি একটু ওয়েট করেন, সব ডকুমেন্টস আপনি জমা দেন, জমা দেওয়ার পরে আপনি ওয়েট করেন, দেখেন আপনার রেজাল্টটা কি আসে। সো আমি বলবো যে আপনারা ভিসা হবে তারপরে টাকা পয়সা লেনদেন করবেন, এটা আপনাদের জন্য ভালো হবে। তো চলুন এবার কথা বলা যাক, যে সকল ভাইয়েরা আপনারা বলেন যে ক্রোয়েশিয়াতে আপনার কোনো ভবিষ্যৎ নেই, সেই সকল ভাইদেরকে আমি আজকে চোখে আঙুল দিয়ে দেখে দিব ভবিষ্যৎ রয়েছে কিনা। ফার্স্ট অফ অল আমি বলবো, আপনি যদি স্পেনে যান, আপনি যদি পর্তুগালে যান, আপনি অবৈধ, আপনি সেখানে কি পরিমাণ স্যালারি পেতে পারেন বাস্তবিকতাটা আপনার বুঝতে হবে। আপনি গেলেন, আপনি যাওয়ার পরে মানে একটা সাফার করবেন, সেই জিনিসটা করার আগে আপনার চিন্তা ভাবনা করাটা উচিত। সেটা হচ্ছে বেসিক্যালি দেখা যাচ্ছে আপনি যদি অবৈধভাবে স্পেনে, ইটালি বা আপনি যদি পর্তুগালে কাজ করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার পর্তুগালে 400 ইউরো থেকে 450 বা 500 ইউরো পর্যন্ত আপনার স্যালারি হয়। স্পেনও ঠিক এরকমই। ইটালিতে গেলে দেখা যাচ্ছে যে আপনার 700 বা 800 ইউরো স্যালারি হয়। আর আপনি ক্রোয়েশিয়াতে নতুন নিয়ম আসতেছে, সেই অনুসারে আপনার স্যালারিটা হবে মোটামুটি 970 বা 75 ইউরো পর্যন্ত। সো তাহলে কেন আপনি অবৈধ হয়ে আপনি আপনার মানে যে বৈধতা জিনিসটা, সেই জিনিসটা যে কত বড় অমূল্য সম্পদ, সেটা আপনারা যারা ইউরোপে আছেন, যারা অবৈধ আছেন, তারা বুঝবেন। তো কেন আপনি অবৈধ হয়ে আপনি অন্য একটা দেশে থেকে আপনার মানে লাইফটাকে স্পয়েল করে দিবেন? ফর এক্সাম্পল আমি বলি যে আপনারা যারা মিডল ইস্টে থাকেন, দুবাই, কাতার, সৌদি আরব, সে সকল ভাইয়েরা আপনারা জানেন, আপনারা যখন প্রথমে সে সকল দেশে আসেন, দেখা যাচ্ছে যে আপনাদের কাজকর্মটা পছন্দ হয় না। ভাইয়া একটা জায়গায় আপনি আসবেন, এখানে আপনার সেটেল হতে অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস বা 4 মাস বা 5 মাস একটা সময় লাগবে। এই সময়টা আপনারা দেন, আপনি ক্রোয়েশিয়াতে আসেন, আপনি 3-4 মাস 5 মাস একটু ধৈর্য ধরে থাকেন, থাকার পরে আপনি ভাষা এবং এভরিথিং সবকিছু শেখার চেষ্টা করেন, নিজেকে একটা মানে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর আপনি দেখেন আপনার ভবিষ্যৎ আছে কি নাই। তো যে সকল ভাইয়েরা আপনারা বলেন যে আপনাদের কোনো ভবিষ্যৎ নাই, আমি বলবো যে আপনারা আসার পরে অ্যাটলিস্ট কিছুদিন থাকার পরে আপনারা মানে এই যে পরিস্থিতিটা, আপনি যে নতুন একটা জায়গায় গিয়েছেন, নতুন একটা পরিবেশ, নতুন কর্মস্থল, নতুন মানুষ, সবকিছুর সঙ্গে একটু তাল মিলিয়ে চলার চেষ্টা করেন। 6 মাস পর আপনি নিজেই আপনার নিজের ভবিষ্যৎ পাবেন। ভাই আপনি এসে ঘুমাবেন, খাবেন, আপনার কোনো ভবিষ্যৎ হবে না। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে বেশিরভাগ মানুষই আপনারা কি করেন, নন স্কিল ওয়ার্কার হিসেবে আপনারা আসার চেষ্টা করেন। ক্রোয়েশিয়াতে দেখা যাচ্ছে অনেক কোম্পানি রিসিভ করে না বা অনেক কোম্পানি আপনাদেরকে কাজ দেয় না। সো সেই দিকে তাকিয়ে আমি বলবো যে আপনারা একটা কাজ শিখে আসার চেষ্টা করেন। ফর এক্সাম্পল কনস্ট্রাকশন রিলেটেড যে কাজগুলো রয়েছে, ওয়েল্ডার, মেশন, প্লাম্বার, এই যে সকল ইলেকট্রিশিয়ান, এই যে সকল কাজগুলো রয়েছে, কাজ শিখে আসার চেষ্টা করেন। আপনার যদি কোম্পানি ভালো না লাগে, আপনি চেঞ্জ করতে পারবেন, নতুন নিয়মে আপনাকে সেই সুযোগটা দেওয়া হবে। আপনি আগে নিজেকে একটা স্কিল হিসেবে তৈরি করে আসেন। আপনি ক্রোয়েশিয়া স্কিল ওয়ার্কার হিসেবে যদি আসেন, আপনার ফিউচার রয়েছে, আপনার ভবিষ্যৎ রয়েছে, আপনার জন্য কাজ রয়েছে, সবকিছু রয়েছে। বাট আপনি যদি একদম ফ্রেশ পাসপোর্ট আমরা যেটাকে বলি, আপনি যদি কোনো কিছু না জানেন, না জেনে আপনি যদি এখানে আসেন, ফর এক্সাম্পল আপনি এসে এখানে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট রিলেটেড কাজ করতে পারবেন বা ফুড ডেলিভারিতে যে সকল কাজগুলো রয়েছে এগুলো করতে পারবেন। তো এখানে আপনি সাফার করবেন, এগুলো সিজনাল ওয়ার্ক টাইপের হয়। সেক্ষেত্রে 6 মাস পরে আপনাকে দেখা যাচ্ছে অন্য দেশে চলে যেতে হবে বা আপনার কাজ থাকবে না। সো আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে এখানে আসেন, আপনার কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কাজ ভালো না লাগলে চেঞ্জ করতে পারবেন। আর সেক্ষেত্রে আমি বলবো ভাষাটার প্রতি একটু যত্নশীল হওয়ার চেষ্টা করবেন। যদিও ক্রোয়েশিয়ান ভাষাটা আপনারা শিখতে পারবেন না, বাট ইংলিশের প্রতি একটু ফোকাস দেন। আপনারা ইংলিশ ভাষাটা শিখে আসেন। দেখা যাচ্ছে আপনাকে যে মালিক বা যে আপনাকে নিবে, সে যদি আপনাকে কমিউনিকেশনটা না করতে পারে, আপনাকে যদি অর্ডার দেয় যে আপনি এই কাজটা করেন, সেটা যদি ইংলিশে বলে, আপনি যদি না বুঝেন, তো তাহলে আপনি কিভাবে কাজ করবেন এখানে? দেখা যাচ্ছে বিগত দিনে এরকম অনেক হয়েছে, এই শুধুমাত্র ভাষার জটিলতার কারণে দেখা যাচ্ছে কাজ থেকে বের করে দেয়। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আর বড় করতেছি না, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে ক্রোয়েশিয়া আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেই ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলো মানে আপনারা নিজের মানে আমলে রাখার চেষ্টা করবেন এবং এই জিনিসগুলো জেনে বুঝে তারপরে ডিড ডকুমেন্ট করে ক্রোয়েশিয়ার জন্য আগাবেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।